सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া যে তিথি, এই তিথির কি বৈশিষ্ট্য এবং 2024-এর অক্ষয় তৃতীয়ার কি বিশেষ বৈশিষ্ট্য, এবং এই তিথিকে আমরা কিভাবে এই আসন্ন বৃহস্পতির যে সঞ্চার এবং অবস্থান বৃষ রাশিতে, এই সঞ্চার আর অবস্থানের যে ফলাফল, যে ফসল, সেটাকে আমরা কিভাবে প্রভাবিত করতে পারি, বৃদ্ধি করতে পারি এই অক্ষয় তৃতীয়ার তিথিকে পালন করে। এই নিয়ে আমি সংক্ষেপে আপনাদের প্রত্যেকটা রাশির যে দৈনিক পথ চলার পরামর্শ মে মাসে, তাতে আপনাদের একটা ইঙ্গিত করেছি। আজকে আমরা এই আলোচনায় বিস্তারিতভাবে প্রবেশ করব। জানি না একটা ভিডিওতে সম্পন্ন হবে কি না, একাধিক ভিডিও হলে কোনো সমস্যা নেই। তো এই যে অক্ষয় তৃতীয়া তিথি, এই তিথি আমরা পাচ্ছি 2024-এ 10ই মে। এই তিথি 10ই মে শুক্রবার ভোর 4:17 থেকে শনিবার 11ই মে রাত 2:50 অবধি এই তিথির সময়কাল। শুক্রবার 10ই মে ভোর 4:17 থেকে শনিবার 11ই মে রাত 2:50 অবধি তিথির সময়কাল। এই তিথির মধ্যে যে সবচেয়ে ইন্টেন্স শক্তিশালী পুজোর সময়, সেটা হচ্ছে সকাল 4:59 থেকে 10ই মে শুক্রবার সকাল 4:59 থেকে সকাল 11:33 অবধি। তো এই সময় যে ব্যবসাদাররা আছেন, দোকানদাররা আছেন, তারা হালখাতা পুজো করবেন। আর সাধারণ মানুষ আমরা আমাদের যা মেডিটেশন, যা মন্ত্র জপ, সেইগুলো আমরা করব। তো সেই মন্ত্র জপ, সেই মেডিটেশনে আমরা প্রবেশ করব, আলোচনা করব। কিন্তু প্রধানত আগে আমরা এই তিথিটা সম্বন্ধে একটু জেনে নিই। এই তিথি নানানভাবে এর গুরুত্ব বলা আছে শাস্ত্রে। তো মেনলি অক্ষয় তৃতীয়াতে রবি চন্দ্র দুটো জ্যোতিষ্কই কিন্তু তুঙ্গস্থ থাকে। রবি থাকে মেষ রাশিতে, চন্দ্র থাকে বৃষ রাশিতে। তো এই যে এক্সল্টেড মুন অ্যান্ড এক্সল্টেড সান, এটা খুব গুরুত্বপূর্ণ। এটার একটা ডেফিনেট যে প্রকাশের জায়গা, জীবনেও যে প্রকাশ, সেইটার একটা গুরুত্ব আছে। এছাড়া এই তিথি নিয়ে অনেক রকম শাস্ত্রে উল্লেখ আছে যে এই তিথিতে ত্রেতা যুগের প্রারম্ভ হয়েছিল, এই তিথিতে মা গঙ্গার অবতরণ হয়েছিল, এই তিথিতে বিষ্ণু নারায়ণ ভগবানের ষষ্ঠ অবতার শ্রী পরশুরামের অবতরণ হয়েছিল। সেই জন্য এটা পরশুরাম জয়ন্তীও বলা হয়, এবং সেটাই আমাদের অ্যাকচুয়ালি মেন ফোকাস। এছাড়া বলা হচ্ছে যে ভগবান শ্রী বেদব্যাস যে মহাভারত লেখা শুরু করেন গণেশকে নিয়ে, সেই লেখা শুরু করার তিথিও কিন্তু অক্ষয় তৃতীয়া। এছাড়া পাণ্ডবদের অক্ষয় পাত্র প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেখান থেকে এই অক্ষয় তৃতীয়ার একটা চল শুরু হয়। কৃষ্ণ সুদামার একটা কাহিনী আছে যে সুদামা অত্যন্ত গরিব, কিন্তু সে ভগবান শ্রীকৃষ্ণর মিত্র, বন্ধু। সে তার প্রাসাদে আসে, সে তাকে কিছুই তার জন্য নিয়ে আসেনি, সামান্য কিছু পোহা চালের একটা পদ তৈরি করে এনেছিল। তো তারপর সে যখন সেইটাই শ্রীকৃষ্ণ তার কাছ থেকে গ্রহণ করে, সে লজ্জায় সেই পোহা তাকে দিতে পারছিলেন না ভগবান শ্রীকৃষ্ণকে। তারপর তিনি যখন ফিরে যান, তার কুটিরে গিয়ে দেখেন সেখানে প্রচুর বিত্ত বৈভব, সব পুরো পরিস্থিতি পুরো পরিবর্তন হয়ে গেছে। জৈন তীর্থঙ্কর ঋষভের যে ব্রত, যে তপস্যা, সেই ব্রত তপস্যা সমাপ্ত হয়েছিল, সম্পন্ন হয়েছিল এই
অক্ষয় তৃতীয়া তিথিতে। তো এই রকম অনেক রকম উল্লেখ আছে, বর্ণনা আছে পৌরাণিক এবং অন্যান্য জায়গায়, পৌরাণিক কাহিনী অন্যান্য জায়গায়। তো মেনলি যেটা আমরা ফলো করব, অনুসরণ করব, সেটা হচ্ছে এই পরশুরাম জয়ন্তী। দশ অবতারের সঙ্গে নবগ্রহ সংযুক্ত আছে আমরা জানি, আমরা বহু এই নিয়ে চর্চা করেছি। তো নবগ্রহের মধ্যে শুক্র গ্রহ পরশুরাম অবতারের সঙ্গে সংযুক্ত। তো এই যে 1 মে, 10ই মে, দেখুন ডেট কীরকম, ক্রমটা কীরকম ক্রিটিক্যাল দেখুন। 10ই মে পরশুরাম জয়ন্তী বা অক্ষয় তৃতীয়া। 10ই মের আগে 1 মে শুক্রের ঘরে বৃহস্পতি সঞ্চার করছে। আচ্ছা, বৃহস্পতি শুক্রের কোন ঘরে সঞ্চার করছে? না, বৃষতে। বৃষটা কি ভাব? কালপুরুষের কি ভাব? না, সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস থেকে আমরা আমাদের আহার, আমাদের খিদে, আমাদের অর্থ, আমাদের মুখ গহ্বর, যে 30 ডিগ্রি যে রাশি আমাদের অন্ন, আহার, এই সমস্ত কিছুর সঙ্গে যে রাশি সংযুক্ত, শুক্রের যে রাশি, সেই রাশিতে বৃহস্পতি প্রবেশ করছে। বৃহস্পতি তুলাতে প্রবেশ করছে না। বৃহস্পতি যদি তুলাতে প্রবেশ করতেন তাহলে অক্ষয় তৃতীয়ার সঙ্গে এতটা কমপ্লিট কানেকশন হতো না। কানেকশন হতো, কারণ সেটাও শুক্রের ঘর, সেখানেও অবতার পরশুরামের সঙ্গে একটা কানেকশন আমরা পাচ্ছি। কিন্তু শুক্রের আবার সেকেন্ড হাউস, যেটা বৃষ, যেখানে আহার, অন্ন, খিদে, খাদ্যর সঙ্গে যে শুক্রের কানেকশন, যেখানে আমরা অক্ষয় পাত্রর একটা তাৎপর্য পাই, সেই রাশিতে বৃহস্পতির সঞ্চার হচ্ছে। এবং বৃহস্পতির সঞ্চারের পর 10ই মে অক্ষয় তৃতীয়া তিথির পর 19শে মে আবার শুক্র এসে বৃষতে প্রবেশ করছেন। 12ই জুন অবধি বৃহস্পতির সঙ্গে একসঙ্গে থাকবেন। তাহলে এই পুরো মে মাসটা বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতির যে 1 বছরের অবস্থান বৃষ রাশিতে, সেই অবস্থানকে অপটিমাইজ করার জন্য আমরা অক্ষয় তৃতীয়াও পাচ্ছি। আবার শুক্রের রাশি অধিপতির সেখানে একেবারে ইনিশিয়াল স্টেজেসেই, একটা পিওর অ্যান্ড প্রিস্টাইন স্টেজেই আমরা সেখানে তার অবস্থান পাচ্ছি বৃহস্পতির সঙ্গে। তো সেটাই যেটা বারবার বলেছি আমি, যে ইট উইল সেট দ্য মুড ফর দ্য জুপিটার ট্রানজিট অ্যান্ড জুপিটার রেজাল্টস। তো সেই জায়গা থেকে এই কালপুরুষের দ্বিতীয় ভাব এবং অক্ষয় তৃতীয়ার যে অক্ষয় শব্দটির যে তাৎপর্য, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং শুক্র আর বৃহস্পতি, এই যে দেবগুরু দৈত্যগুরু দুটো গ্রহ, সৌরমণ্ডলের দুটো গ্রহ, সেই স্তরটাকে, সেই ডাইমেনশনটাকে অতিক্রম করে আমাদের ওই 360 ডিগ্রির কালপুরুষকে অতিক্রম করে আরেকটু ঊর্ধ্বে, একটু ব্যাপ্তির জায়গায় যেতে হবে। কারণ ব্যাপ্তির জায়গা সবসময়ই প্রয়োজন, কাম্য। এবং এখানে যেহেতু আমরা জ্ঞান, ব্যাপ্তি, প্রসার, বৃহস্পতির কথা আলোচনা করছি, তো সেখানে সংকীর্ণ হয়ে, সীমিত, আবদ্ধ হয়ে থাকলে তো একেবারেই একটা উল্টো বিপরীত আচরণ হয়ে গেল। এন্টায়ার পারপাস ইজ ডিফিটেড। তো সেই ব্যাপ্তির জায়গাকে অবলম্বন করে আমাদের আরও গভীরে গিয়ে ঋষি ভৃগু আর ঋষি অঙ্গিরসের লেভেলে গিয়ে আলোচনাটা করতে হবে, বুঝতে হবে যে
বৃহস্পতি আর শুক্রের যে বিবাদ, যে দ্বন্দ্ব, সেই বিবাদকে যদি সংবাদে পরিণত করতে হয়, কনফ্লিক্ট রেজলিউশন যদি করতে হয়, যদি হারমোনাইজিং করতে হয়, তাহলে সেই কনফ্লিক্ট, সেই দ্বন্দ্ব, সেই বিবাদের যে উৎসস্থল ভৃগু ঋষি আর অঙ্গিরস ঋষি, সেইখান থেকে আমাদের একটু জানতে বুঝতে হবে। তো সেই সব জানা বোঝা আমরা অবশ্যই করব, প্রয়াস করব। প্রথমত যেটা খুব, দেখুন, সব কিছু এই স্পিরিচুয়ালিটি, অকাল্ট, গুহ্যবিদ্যার এই যে ডোমেনটা, এখানে না সব স্তরে স্তরে লেয়ার্ড, একদম গল্পের মতো কিছু গল্প কাহিনী পাবেন, সব পৌরাণিক, আমরা পৌরাণিক কাহিনী বলেই থাকি, মিথোলজিক্যাল স্টোরি। এবার আপনি একদম প্রাথমিক লেভেলে, খুব সহজ সরল লেভেলে জাস্ট গল্পের মতো শুনবেন। ছোট শিশুদের সব গল্প শোনানো হয়, মিথোলজিক্যাল স্টোরিজ। এবার ধীরে 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 আপনার যত আপনি লেয়ার্সের মধ্যে প্রবেশ করবেন, আপনি তত ডেপথে যাবেন। তো একদম সিম্পলিস্টিক যে জায়গাটা, সহজ সরল, যেটা আমরা সবাই ফলো করে থাকি, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়াতে একটা আইডিয়া, যে একটা ধারণা, যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় পাত্র দান করেছিলেন পাণ্ডবদের, যাতে তাদের কোনো রকম অন্নের অভাব না হয়, তো সুখ সমৃদ্ধি প্রাচুর্য ধন সম্পত্তির একটা কারকতা আছে, এবং অক্ষয় তৃতীয়া বাঙালির ধানতেরাস। তো বাঙালি অক্ষয় তৃতীয়াতেই স্বর্ণ অলঙ্কার ক্রয় করে। ধানতেরাসের চল উত্তর পশ্চিম দক্ষিণ থেকে পূর্বে আসার পর বনেদি পরিবার ছাড়া খুব একটা, একটু আমরা সেই অর্থে যদি বলি সেকেলে বাঙালি যারা, তারা ছাড়া কিন্তু অক্ষয় তৃতীয়া খুব একটা পালন হয় না। সবাই ধানতেরাসেই এখন স্বর্ণ অলঙ্কার ইত্যাদি ক্রয় করে থাকে। তো অক্ষয় তৃতীয়াতে যে আমরা প্রধানত ধন সম্পদ এবং প্রাচুর্য, সুখ সমৃদ্ধির জন্য যে প্রার্থনা করি, মা লক্ষ্মীর কাছে যে প্রার্থনা হয়, সেই সমস্ত মন্ত্রগুলো তো আমরা অবশ্যই ব্যবহার করব, অবলম্বন করব। কিন্তু এই আমাদের পরশুরাম অবতারকে আমরা আবাহন করব, তার কৃপা আমরা প্রার্থনা করব। তার জন্য আমরা বিশুদ্ধি চক্র, অর্থাৎ আমাদের এই কণ্ঠ, আর আমাদের মণিপুর, অর্থাৎ আমাদের নাভি, এই দুটো ক্ষেত্রে আমাদের হয় আঙুল দিয়ে স্পর্শ করবেন, না হলে চেতনাকে নিয়ে যাবেন, নিয়ে নর্থ ইস্টে বাড়ির উত্তর পূর্ব কোণে যে গীতাটা রেখেছেন, যে হলুদ কাপড়ে, যেখানে রোজ প্রদীপটা জ্বালান, সেইখানে বসে মন্ত্র জপটা করবেন। ওং যমদগ্নয়ায় বিদ্মহে, ওম যমদগ্নয়ায় বিদ্মহে, महावीराय धीमहि तन्नो परशुरामः प्रचोदयात्। ओं जमदग्नयाय विद्महे, महावीराय धीमहि तन्नो परशुरामः प्रचोदयात्। और द्वितीय मंत्र, ओं ब्रह्मक्षत्राय विद्महे, क्षत्रियन्ताय धीमहि तन्नो रामः प्रचोदयात्। ओं ब्रह्मक्षत्राय विद्महे, क्षत्रियन्ताय धीमहि तन्नो रामः प्रचोदयात्। ओं जमदग्नयाय विद्महे, महावीराय धीमहि तन्नो परशुरामः प्रचोदयात्, प्रथम मंत्र। द्वितीय मंत्र, ओं ब्रह्मक्षत्राय विद्महे, क्षत्रियन्ताय धीमहि तन्नो रामः प्रचोदयात्। এই দুটো মন্ত্রই 11 বার করে বিশুদ্ধি চক্রে আর মণিপুর চক্রে, ওই আপনাদের বাড়ির
বাসস্থানের যে নর্থ ইস্ট এরিয়া, উত্তর পূর্ব যে এরিয়া, যেখানে আপনারা হলুদ কাপড়ে গীতা রেখেছেন, রোজ জল রাখেন, জল কর্পূর তুলসী পাতা দিয়ে জল রাখেন, সেই জলটা গ্রহণ করেন, ওইখানে আপনারা বসে এই মন্ত্রটা জপ করবেন। ওই যে টাইমটা বললাম, বেস্ট টাইম হচ্ছে সকাল 4:59 থেকে সকাল 11:33। এবার অফিস আছে, স্কুল আছে, বাড়ির কাজকর্ম আছে, যদি এই টাইমটা আপনারা অ্যাভেল করতে না পারেন তাহলে সারা দিন সময় আছে, সন্ধেবেলাও করতে পারেন, অফিস ফেরতে অসুবিধে কিছু নেই। আর এছাড়া কিছু স্ট্যান্ডার্ড লক্ষ্মী মন্ত্র আছে আমাদের ধন সম্পদ আবাহনের জন্য। ওং অমৃত লক্ষ্মায়ে নমঃ, ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে, ওং হ্রিং শ্রীং লক্ষ্মীভ্যো নমঃ, ওং অমৃত লক্ষ্মায়ে নমঃ, ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে, ওং হ্রিং শ্রীং লক্ষ্মীভ্যো নমঃ, ওং শ্রী মহালক্ষ্ময়ে চ বিদ্মহে বিষ্ণুপত্নয়ে চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এই যে 4টে মন্ত্র, এই 4টে মন্ত্র খুব গুরুত্বপূর্ণ। আমাদের অক্ষয় তৃতীয়াতে যে লক্ষ্মী, যে শ্রী বৃদ্ধির জন্য আমরা প্রার্থনা করি, যেরকম আমরা ধনতেরাসে করে থাকি, সেরকম অক্ষয় তৃতীয়াতেও আমরা ধন সম্পদ বৃদ্ধির জন্য, শ্রী বৃদ্ধির জন্য প্রার্থনা করি। তাতে এই 4টে মন্ত্র খুব গুরুত্বপূর্ণ। ওং অমৃত লক্ষ্মায়ে নমঃ, ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে, ওং হ্রিং শ্রীং লক্ষ্মীভ্যো নমঃ, ওং শ্রী মহালক্ষ্ময়ে চ বিদ্মহে বিষ্ণুপত্নয়ে চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এই প্রত্যেকটা মন্ত্রও কিন্তু আপনারা 11 বার করে ওই নর্থ ইস্ট সেক্টরে বসে করবেন, বিশুদ্ধি আর মণিপুর চক্রে, কণ্ঠ ক্ষেত্রে আর নাভি ক্ষেত্রে। এবার এই যে প্রক্রিয়াটা, এর সঙ্গে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রক্রিয়া কানেক্টেড আছে। সেটা হচ্ছে যে, যেহেতু এই অক্ষয় তৃতীয়ার যে তিথি আমরা 2024-এ পাচ্ছি, এই তিথিতে আমরা বৃহস্পতিকে চন্দ্রযুক্ত হয়ে বৃষ রাশিতে পাচ্ছি, আর ওদিকে রবি শুক্র যুক্ত হয়ে থাকছে মেষ রাশিতে। এই যে বৃহস্পতি আর শুক্র কানেক্টেড হবে, ফিজিক্যাল কানেকশন হবে দুটো গ্রহ এক রাশিতে, তার আগে যে বৃহস্পতি শুক্রের ঘরে প্রবেশ করে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে চন্দ্রের সঙ্গে বৃহস্পতি আর রবির সঙ্গে শুক্র, দুটো লুমিনারির সঙ্গে, দুটো প্রকাশের উৎসর সঙ্গে দুই গুরু, দৈত্যগুরু দেবগুরু, এখানে আমাদের যে গ্রেট একটা অ্যাবান্ডেন্সের এনার্জি, প্রাচুর্য, এই অ্যাবান্ডেন্সের এনার্জিটা খুব ক্রিটিক্যাল। অ্যাবান্ডেন্সের ক্রাইসিসটা তখনই শুরু হয়, অ্যাবান্ডেন্সটা অহিতকারী তখনই হয়ে যায় যখন অ্যাবান্ডেন্সটা এক্সেসে পরিণত হয়। যে কারণে সক্রেটিস বলেই গেছেন যে এনিথিং ইন এক্সেস ইজ পয়জন। তো অ্যাবান্ডেন্স যাতে এক্সেসে পরিণত না হয়, সেই জন্য আমাদের একটা বিশেষ প্রক্রিয়াকে ফলো করতে হবে। বৃহস্পতি শুক্রের সমস্যা ওইখানে, এবং বিশেষ করে বৃহস্পতির যে সমস্যা, যে ক্রাইসিস, সেটা হচ্ছে বৃহস্পতি অ্যাবান্ডেন্সের জায়গায় এক্সেসের ডাইমেনশনে আবদ্ধ হয়ে যায়, ট্রান্সফার্ড হয়ে যায়, এবং সেখান থেকে সমস্যা হয়ে যায় মানুষের। কারণ আমাদের কনসিয়াসনেস, আমাদের চেতনা, যেখানে যে পিউরিফিকেশনটা দরকার, যে শুদ্ধিটা দরকার, সেটা আমাদের, সেই শুদ্ধির অভাবে আমরা ওই অ্যাবান্ডেন্সের যে এনার্জিটা, যে শ্রী এনার্জিটা, শ্রী ডিএনএটা
অ্যাক্টিভেটেড হয় না, ডরমেন্ট থাকে। বিশ্রীটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, জাগ্রত হয়ে যায়, যে কারণে শুক্র বৃহস্পতি জন্মছকে পাওয়ারফুল থাকে, প্রচুর অর্থ ধন সম্পত্তি হয়েও একটা কিন্তু মানুষের পতন হয়, ডিস্টারবেন্স হয়, সমস্যা হয়। হেডোনিজম বলে একটা কনসেপ্ট আছে, একটা কথা আছে ইংলিশে, যে ভোগবাদ, সুখবাদ। যে মানুষ মনে করে যে সুখ, প্লেজার, কনজামশন এটাই জীবনের সর্বোত্তম অ্যাক্টিভিটি, তাকে বলা হয় হেডোনিস্ট। তো এই বৃহস্পতি আর শুক্র মিলিয়ে এবং ইন্ডিভিজুয়ালিও হেডোনিস্ট তৈরি করে। যদি চেতনা, কনসিয়াসনেস লেভেলে সেই শুদ্ধিটা না থাকে, সেই পিউরিফিকেশনটা না থাকে, যেটা আমাদের সকলের মধ্যেই অ্যাবসেন্ট। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু এইটাই রিস্ক। অথচ দেবগুরু, দৈত্যগুরু একত্র হলে যে লেভেল অফ এক্সেলেন্স অ্যাচিভ করা যায় সেটা আমরা বহু মানুষের মধ্যে পাই। এক্সট্রিম নলেজ, এক্সট্রিম একটা পারফেকশন, কিন্তু কনসিয়াসনেসের শুদ্ধির অভাবে সেটা একটা জায়গায় গিয়ে আর সাস্টেন করতে পারে না। তো এর কারণটা হচ্ছে যে এই যে সেকেন্ড হাউস বৃষরাশি, বৃষরাশির সেকেন্ড হাউস মানে আমরা বলি মুখ, খাদ্য, আহার, সঞ্চিত অর্থ, যা কিছু আমরা অ্যাকিউমুলেট করি। তো এই সেকেন্ড হাউসের রাহুর প্রভাবটা সর্বোত্তম, কারণ রাহু এখানে এক্সল্টেড। তো সেকেন্ড হাউসের এই যে আহার, খাদ্য ইত্যাদি, যে কারণে অক্ষয় তৃতীয়ার অক্ষয় পাত্রর সঙ্গে একটা গভীর সংযোগ, সেখানে এই আহারের চেয়েও যেটা আরও মৌলিক মুখ্য বিষয়, সেটা হচ্ছে খিদে, হাঙ্গার। হাঙ্গার বা খিদে হচ্ছে সেই বিষয় যার কারণে একটা প্রাণী জীবিত থাকে। মৌলিক খিদে কি? হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যাপিটাইট? হাঙ্গার ফর লাইফ, যে আমাকে বাঁচতে হবে। যখন শিশুর প্রসব হচ্ছে, সে যখন মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসছে, তখন সে তার যে স্ট্রাগলটা, তার যে সংগ্রামটা, সেটা কিন্তু নিজেকে বাঁচানোর জন্য। কারণ যতক্ষণ সে মায়ের গর্ভে ছিল তাকে কিন্তু কিছু করতে হতো না ফর এক্সিস্টেন্স, ফর সার্ভাইভাল। মায়ের সমস্ত ভৌতিক ক্রিয়াতেই তার অস্তিত্ব পালন হতো। কিন্তু যে মুহূর্তে সে বেরিয়ে আসছে, সে স্বাধীন হচ্ছে, স্বতন্ত্র হচ্ছে, তাকে কিন্তু এবার তার সব ভৌতিক ক্রিয়াগুলোর চালনা করতে হবে, দায়িত্ব নিতে হবে। এবং মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন যমরাজ এসে হ্যান্ডশেক করে, যখন মানুষ তার নিঃশ্বাস ত্যাগ করছে, যখন প্রাণ তার বেরিয়ে যাচ্ছে, তখনও কিন্তু মানুষ ওই প্রাণের জন্য, ওই জীবনের জন্য স্ট্রাগল করছে, লাইফকে রিটেন করার জন্য। তো এই যে মুখ্য খিদে, ইজ দ্য হাঙ্গার ফর লাইফ। তো এটাই সারভাইভাল, এটাই ইগো। তো এটা যেরকম একটা মূল বিষয়, আবার এটা সব সমস্যারও কিন্তু একটা কারণ।
কারণ ওই নিজের অস্তিত্ব বাঁচানো, সেলফ ইন্ডিভিজুয়াল, সেখান থেকেই মানুষ সংকীর্ণ হয়ে যায়। ওইখান থেকে নিজেকে বাঁচিয়ে যে আমি নিজেকে যোগ্য তৈরি করে, শক্তিশালী তৈরি করে অন্যদের বাঁচাবো, সেই গ্র্যাজুয়েশনটা মানুষের হয় না। কিন্তু তার জন্যই মানবজনী। তো এই যে দ্বিতীয় ভাব বৃষ রাশি কালপুরুষের, পুরুষার্থটা কি দেখুন। প্রথম ভাবের মেষ রাশির পুরুষার্থ হচ্ছে ধর্ম, দ্বিতীয় রাশির পুরুষার্থ হচ্ছে অর্থ, অর্থাৎ জীবনকে অর্থপ্রদ করা, ভ্যালিউজ। আপনার জীবন তখনই অর্থপ্রদ হবে যখন আপনি নিজের খিদের বাইরে অন্যের খিদেকে স্বীকৃতি দেবেন, ভাববেন, এমপ্যাথাইজ। সেটাই ধর্ম। তো এই যে ধর্মের কনসেপ্টটা, ধৃ ধাতু যে আপনাকে ধারণ করবে, আপনাকে কি ধারণ করবে? আপনার নিজস্ব খিদে, সেলফ ইন্টারেস্টের খিদে, হাঙ্গার, অ্যাপিটাইট আপনাকে ধারণ করবে না। সে আপনাকে পতনের দিকে নিয়ে যাবে। সে আপনাকে কনজিউম করবে। অগ্নি সব কিছুকে খেয়ে নেয়, কনজিউমস এভরিথিং। আপনি যখনই নিজের খিদেকে চরম গুরুত্ব না দিয়ে বা নিজের খিদের সঙ্গে অন্য মানুষের খিদেকেও কনসিডার করবেন, তখনই আপনার ধর্ম পুরুষার্থটা অ্যাক্টিভেটেড হবে। তার আগে কিন্তু হবে না। এই ধর্ম পুরুষার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ধর্মই আপনাকে ধারণ করবে, এবং ধর্ম যদি আপনাকে ধারণ না করে তাহলে আপনাকে রক্ষা করার কিন্তু কেউ থাকবে না। ধর্ম রক্ষতি কাকে? ধর্ম তাকেই রক্ষা করে যে ধর্মকে রক্ষা করে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ধর্ম রক্ষতি রক্ষিতা। তো বৃষ রাশি সেকেন্ড হাউস, আপনি তখনই সুরক্ষিত থাকবেন যখন আপনার হাঙ্গার, আপনার খিদে সীমিত, আপনি সেলফ ইন্টারেস্টে আবদ্ধ না হয়ে ধার্মিক প্রিন্সিপালে আপনি চলবেন, এবং অন্যান্য মানুষের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টকে আপনি মূল্য দেবেন, মান্যতা দেবেন। এই যে গ্রোথ, এক্সপ্যানশন অফ আদার্স, এইটা খুব হাইলি ইম্পর্ট্যান্ট। শুধু নিজের প্রসার, বিস্তার, শ্রীবৃদ্ধি, প্রাচুর্য নয়, অন্যদেরও যে শ্রীবৃদ্ধি প্রাচুর্যের রিকোয়ারমেন্ট আছে, অন্যদেরও যে খিদে আছে, এটাই হচ্ছে হায়ার মাইন্ড, নাইন্থ হাউস। ফোর্থ হাউস যে আমার মাইন্ড, সেই মাইন্ড শুধু নিজের কথাই ভাবে, কিন্তু সেই মাইন্ড যখন নাইন্থ হাউসে গিয়ে প্রবেশ করে, হায়ার মাইন্ড, যেটা বৃহস্পতির ক্ষেত্র, সেখানে সে অন্যের কথা ভাবে। সেখানে সে অন্যের কথা কি করে ভাবে? কারণ নিজের কথা যে ফোর্থ হাউসে ভাবে, যে চন্দ্রের অধীনে কর্কট রাশি, সেই চন্দ্র সারাক্ষণ ক্ষয় হচ্ছে, আবার আলো ফিরে পাচ্ছে। সুতরাং চন্দ্রের মধ্যে কন্টিনিউয়াস ফিয়ার, ভয়, ভীতি, নিরাপত্তাহীনতা, ফিয়ার অফ লস,
যখন চন্দ্রের শুক্লপক্ষ চলছে, আলো বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন, তবুও সে কৃষ্ণপক্ষের সঙ্গে সংযুক্ত আছে যে এইবার পূর্ণিমার পর থেকেই তো আমার আলো হ্রাস হতে শুরু করবে। কিন্তু যখন 9th হাউসে যাবে, যখন বৃহতের ক্ষেত্রে প্রবেশ করবে মন, তখন তার মধ্যে আর ক্ষয়ের ভীতিটা থাকবে না। তখন সেখানে এই অক্ষয় তৃতীয়ার এই অক্ষয়ের যে চেতনাটা, আনলিমিটেড যে ইনফাইনাইটের যে কনসিয়াসনেসটা, সেটা জাগ্রত হবে। বৃহস্পতি যে সবচেয়ে বৃহৎ গ্রহ, এটা শুধু ওই সাইজের আঙ্গিকে দেখবেন না, এটা কিন্তু ওই আনলিমিটেড ইনফাইনাইটের একটা মেটাফর। যে কারণে এই অক্ষয় তৃতীয়াতে এই বৃহস্পতির অবস্থান বৃষ রাশিতে ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমরা আমাদের যে চন্দ্র রিলেটেড যে মেন্টাল এক্সিস্টেন্সটা, সেটাকে আমরা জুপিটার রিলেটেড এক্সিস্টেন্সে, হায়ার মাইন্ডে নিয়ে যেতে পারি। এই জন্য 2024-এর অক্ষয় তৃতীয়া এত ইম্পর্ট্যান্ট। অ্যাস্ট্রোলজির প্রেডিক্টিভ সাইডে যদি নিজেকে আবদ্ধ করে রাখেন, তাহলে আপনার জীবনে ইমপ্রুভমেন্ট, কারেকশন কোনো দিন হবে না। আপনার যা অশুভ কর্ম আছে সেটাই প্রকট হবে, শুভ কর্মকে ম্যাক্সিমাম প্রকট হতে দেবেই না। কারণ আমরা জানি যে দেবতা অসুরের সংগ্রামে, যুদ্ধে সবসময় অসুররাই জয়ী হয়েছেন। তো সেই জন্য প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রকে অতিক্রম করে কারেক্টিভ অ্যাস্ট্রোলজিতে প্রবেশ করতে হবে। কারণ আমার শাস্ত্র আমাকে দিয়ে গেছে সব রকম প্রয়োগ বিধি, যে এই সমস্যার এই সমাধান। তাহলে এই যে সেকেন্ড হাউসের ইম্পর্টেন্সটা, যে আমার খিদেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে এবং অন্যান্য মানুষের কথা ভাবতে হবে, তার জন্য আমাকে একটা প্রয়োগ, একটা প্রক্রিয়া মধ্যে প্রবেশ করতে হবে এবং একটা অ্যাসিস্ট্যান্স চাই। আমি তো পারছি না নিজেকে স্বার্থ, সেলফ ইন্টারেস্ট, ইগোইস্টিক কনসার্নস থেকে বাইরে আনতে, মুক্ত করতে। তখন আমাকে দেবাদিদেব মহাদেবের যে গজ সংহার মূর্তি রূপ, সেই রূপের আশ্রয় নিতে হবে। গজ সংহার মূর্তি, যে মূর্তিতে দেবাদিদেব মহাদেব গজাসুরকে বধ করেছিলেন। এই যে হাতি বা গজ, হাতি রেপ্রেজেন্টস মানুষের ডিজায়ার ফর সাকসেস, কাঞ্চন কীর্তির যে খিদেটা, সেটা রেপ্রেজেন্ট করে গজ, এলিফ্যান্ট, হাতি। যে কারণে আমাদের যে গজেন্দ্রমুখ স্তোত্র হচ্ছে, যে কাহিনীটা, সেখানে সেই গজেন্দ্র কিন্তু মানুষেরই একটা রূপক। তো এই যে হাতির যে একটা উন্মত্ত ভাব, সেই উন্মত্ত ভাবটা মানুষের মধ্যেও জাগ্রত হয়, তৈরি হয় তার সব রকম জাগতিক সুখ সমৃদ্ধি ভোগের জন্য। এই জন্য সেই উন্মত্ত ভাবকে সংহার করাটা বিশেষ প্রয়োজন। না হলে আমাদের ধার্মিক প্রিন্সিপালটা মেনটেন্ড হবে না এবং আমাদের পতন হবে। তো এই গজ সংহার মূর্তি যেটা
দেবাদিদেব মহাদেবের, সেইটা আমাদের একই সঙ্গে প্যারালালি যখনই আমরা ধনকুবের ধনলক্ষ্মী উপাসনা করব, তখন আমাদের কিন্তু গজসংহার মূর্তিরও একটা প্রয়োগ করতে হয়, যাতে আমাদের বিকৃতি না আসে, মলিনতা না আসে, একটা সেলফিশ ইন্টারেস্ট যাতে আমাদের আবদ্ধ করে না রাখে। ওং তৎ শিব মহেশ্বরায় विद्महे वेद मार्तंडय धीमहि तन्नो गज संहार मूर्ति प्रचोदयात्। ओं तत् शिव महेश्वराय विद्महे वेद मार्तंडय धीमहि तन्नो गज संहार मूर्ति प्रचोदयात्। এই প্রথম মন্ত্র। দ্বিতীয় মন্ত্র ওং গজানন গজ সংহার মূর্তয়ে নমঃ। ओं गजानन गज संहार मूर्तये नमः। ओं गजानन गज संहार मूर्तये नमः। गज संहार मूर्ति विशेष गुरुत्वपूर्ण। आमार थामनेले आपनारा देखते पाबेन, ताछाड़ा इंटारनेटे देखे निन। এই गज संहार जे रूप, এই রূপকে সবসময় অ্যাক্টিভ করে রাখতে হয়, না হলে অর্থ অনর্থের কারণ হয়। অর্থ অনর্থের কারণ এই কারণেই যে গজ সংহার যে মূর্তি, যে গজাসুর, সে সবসময় আমাদের পরিচালনা করছে, আমাদের একটা চরম স্বার্থপর আত্মকেন্দ্রিক দিকে সীমিত রাখছে। তো এই যে অক্ষয় তৃতীয়ার তিথি, এই তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গজসংহার যে মূর্তি, তার যে প্রার্থনা, তার যে আবাহন, সেটাও আমরা ওই নর্থ ইস্টে বসেই করব, যেখানে আমরা গীতা রেখেছি হলুদ কাপড়ে, জল রেখেছি, প্রদীপ জ্বালাই। এবং এই অক্ষয় তৃতীয়াতে একটা মোটামুটি, যদি রূপোর বাসন থাকে ভালো, না হলে স্টিলের বাসন বেস্ট হচ্ছে। একটা মাটির হাঁড়ি, শুধু দেখবেন ভেঙে টেঙে না যায়। একটা মাটির হাঁড়িতে 1 কিলো চাল রেখে দেবেন, গোবিন্দভোগ চাল। একটা মাটির হাঁড়িতে 1 কিলো গোবিন্দভোগ চাল রাখবেন অক্ষয় তৃতীয়াতে। এবং আপনারা রোজ যে অন্ন গ্রহণ করবেন, প্রতিদিন একটুখানি ওই হাঁড়ি থেকে একটুখানি চাল নিয়ে, 1 চামচ চাল নিয়ে আপনাদের ভাতের মধ্যে দিয়ে দেবেন। এবং ওই যে অক্ষয় তৃতীয়াতে ওই যে হাঁড়িতে আপনারা চালটা রাখলেন, সেটা দিন 10 পরে আবার সেটাকে রিফিল টপ আপ করে দেবেন, করে এটা করতে থাকবেন কন্টিনিউয়াস। এবং আপনাদের আমি চন্দ্র দর্শনের একটা ভিডিওতে বলেছিলাম যে প্রতি পূর্ণিমায় আপনারা আপনাদের যে সারা মাসের কনজামশন, অন্নের কনজামশন, সেই অন্ন 2 কিলো 4 কিলো 5 কিলো 10 কিলো প্রতি পূর্ণিমায় রাতে, যেখানে জ্যোৎস্নার আলো পাওয়া যায়, ছাদে হোক, বারান্দায় হোক, জানলায় হোক, সেখানে আপনারা সারা মাসের চালটা রেখে দেবেন পূর্ণিমার রাতটা, তারপর সেই চালটা খাবেন। তো এই পূর্ণিমার এই প্রয়োগটা করবেন। যারা করছেন তো ভালো কথা, যারা করছেন না তারা এটা করবেন। এবং ওই পূর্ণিমার চালটাই, ওই জ্যোৎস্নার আলো পাওয়া চালটাই আপনারা ওই অক্ষয় পাত্রে, আপনাদের গৃহের ওই মাটির অক্ষয় পাত্রে আপনারা রাখবেন। তো এই প্রসেসটা করুন, আশা করি এতে আপনারা সুফল পাবেন। এটা শুধু একটা উপাচার, ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়ার জন্য একটা সীমিত সময় কালের জন্য একটা প্রয়োগ নয়, উপাচার নয়।
এই অক্ষয় তৃতীয়ার মাধ্যমে আমরা পুরো বৃহস্পতির বৃষরাশিতে অবস্থানের ম্যাক্সিমাম অ্যাডভান্টেজটা পাওয়ার চেষ্টা করব। আগামী ভিডিওতে আমরা আরও এই গজসংহার মূর্তি, এই গজাসুর এই যে বিষয়টা এবং এই বৃহস্পতি আর শুক্রের যে সম্পর্ক, যে ঋষি ভৃগু আর ঋষি অঙ্গিরসের সময় থেকে যে দ্বন্দ্ব হয়ে আসছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব যাতে আপনারা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং এই দেবগুরু আর দৈত্যগুরুর যে সংঘাত, যে বিবাদ, তাকে আমরা আলটিমেটলি যদি সংবাদে পরিণত করতে পারি তাহলে আমরা বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডসকে আমরা এনজয় করতে পারবো এবং সেটাই আমাদের কাম্য এবং উদ্দেশ্য। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।